হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। অনেকদিন পর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে টপিকটা আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এআই রিলেটেড। অ্যান্ড এআই রিলেটেড আমরা এখন এআই ব্যবহার করে কি করছি, এখন আমরা আমাদের কোড ইমপ্লিমেন্ট করতেছি, তাই না? আমাদের প্রায় সবাই এখন কোড ইমপ্লিমেন্ট করা হয় এআই ব্যবহার করে। আমাদের এটা এখন কোম্পানির কালচারেও চলে এসেছে যে তারা বলছে যে ইউজ করতে, যে আপনারা এআই ব্যবহার করেন এবং কোড ইমপ্লিমেন্ট করেন, কারণ এটাতে আপনার প্রোডাক্টিভিটি আপনার বৃদ্ধি পাচ্ছে। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে যে আমরা এআই ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন কিভাবে বিল্ড আপ করবো, ঠিক আছে? যে এআই এজেন্ট দিয়ে কি সত্যি সিনিয়র ইঞ্জিনিয়ারের মতো আপনার কি মানে যে সিনিয়র ইঞ্জিনিয়াররা যেভাবে যে একটা ওয়ার্কফ্লো তৈরি করে বা তারা যেভাবে চিন্তা করে, তাদের যেভাবে আর্কিটেকচারাল যে জিনিসটা আছে, আমরা আমরা আজকে তৈরি করব কি, যে একটা এআই ওয়ার্কফ্লো তৈরি করব। এই ওয়ার্কফ্লোতে বিভিন্ন রকমের ফেজ থাকবে। তো নর্মালি আমরা যখন কোনো এআই এজেন্টস ইউজ করি, যেমন আমরা কোডেক্স ইউজ করতে পারি, আমরা ক্লড কোড ইউজ করতে পারি, আমাদের আছে আরও অনেক কিছু, যেমন ভিএস কোডে ককো পাইলট আছে, তো ওপেন কোড আছে। তো এগুলোতে কি হয় কি, যখন আপনি নর্মালি ইউজ করেন, যখন তাদের ডিফল্ট যে এজেন্টস থাকে সেটা বিহেভিয়ার করে, এবং অনেক কিছু আছে যখন আপনি এক্সপ্লিসিটলি আপনি যখন বলে দেবেন না, তখন হয়তো সেই অনেক কিছু বাদ দিয়ে দেবে, ঠিক আছে? আপনি যেটা ইমপ্লিমেন্ট করতে হবে স্টেট কাটভাবে সে আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করে দেবে। সেটা এজ কেস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে যেটা সে হয়তো ভাববে না, চিন্তা করবে না। তো আমাদের উচিত কি, যে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার যখন বানানোর যেই আপনার ওয়ার্কফ্লোটা থাকে, যে সমস্ত ফেজ দিয়ে একটা সফটওয়্যার তৈরি হয়, সেই সমস্তকে আমরা যদি ফেজগুলা আমাদের এআই এর ভিতরে যদি আমরা অ্যাটাচ করতে পারি, তাহলে ব্যাপারটা কীরকম হয়। এটা এখন এটা এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে, যে আপনি এখন এটাকে সুন্দরভাবে সেট আপ করতে পারবেন, যে আপনি শুধু কোড ইমপ্লিমেন্টের জন্য না, সেটাকে কোড রিভিউ হবে, কিউএতে কোড টেস্ট হবে, রিভিউ করবে, প্রোডাকশন রিভিউ হবে, তারপর আর্কিটেকচারাল প্ল্যান হবে, সেটার এজ কেস আছে কি না, কনস্ট্রেন্ট আছে কি না, সেগুলো চেক হবে। ডেটাবেস ডিজাইনের জন্য আলাদা একটা আপনি রাখতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কীরকম ওয়ার্কফ্লো আপনি চাচ্ছেন আপনার এআই এজেন্টসের ওয়ার্কফ্লো এর ভিতরে, ঠিক আছে? যে আপনি কিভাবে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। সো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তো শেষ পর্যন্ত থাকলে আপনি এই ওয়ার্কফ্লো সম্পর্কে জানতে পারবেন, এবং আমি আমার ওয়ার্কফ্লোতে কীরকমভাবে এটা ইউজ করি সেটাও দেখাবো, ঠিক আছে? তো ওটা ভিডিও শেষে দেখাবো। তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে বলা হলো, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি, আমাদের স্ক্রিনে যাই এবং আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে আলোচনা করতে থাকি। তো মনে করেন যে আপনি এআইকে বললেন যে আমাকে এই ফিচারটা আপনি ইমপ্লিমেন্ট করে দেন। তো এআই কিছুক্ষণ চিন্তা করলো, তারপর একসাথে 10টা ফাইল চেঞ্জ করে ফেললো, কোড টেকনিক্যালি কাজ করছে, কিন্তু সমস্যা হলো যে কেন এই আর্কিটেকচার নিল, কেন এই ফাইল চেঞ্জ করলো, তারপরে অন্য অ্যাপ্রোচ কেন নিল, তারপর প্রোডাকশনে গেলে কী সমস্যা হতে পারে আপনি জানেন না। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো যে এআই ভুল করলে আপনি হয়তো বুঝতেই পারছেন না এআই কিন্তু ভুল করতেছে, ঠিক আছে, যখন এআই কোড লিখতেছে। তো আজ আমরা শুধু এই এআই কোডিং সেট আপ করবো না, আমরা বানাবো একটা এআই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফ্লো, যেখানে আপনার এআই কোড লিখবে, আগে করা সেটার মানে লেখার আগে সে অবশ্যই চিন্তা করবে, তার প্ল্যানিং থাকবে, তার আর্কিটেকচারাল রিভিউ থাকবে, সেখানে ইমপ্লিমেন্ট সে করবে, ইমপ্লিমেন্টেশনের পরে সে ফেইলার খুঁজবে, ফেইলার কোথাও হতে পারে, সিকিউরিটি পারফরমেন্স কিউ রিভিউ হবে, আর সবশেষে আমরা আপনাকে শেখাবে যে কেন এই কোড লেখা হয়েছে, ঠিক আছে? সো এটাই অপশনাল, যে আপনি শিখবেন তার কাছ থেকে, ঠিক আছে? প্রথমে একটা খুব ইম্পর্টেন্ট ডিস্টিংশন বুঝি, যে একটা এআই এজেন্ট মানে ইউজার তাকে একটা প্রম্পট দেবে, এআই সেটাকে কোডে রূপান্তরিত করবে। আপনি যখন এআই এজেন্টস নিয়ে আপনি কোড লিখবেন, ঠিক আছে, আপনি টাস্ক দিলেন, এআই কোড লিখে দিল, কিন্তু প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে সিম্পল না। আপনি একটা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি চিন্তা করেন, আপনি প্রোডাকশন লেভেলের কোড যখন লিখবেন, তখন এআই নর্মালি যে কোড লিখবে সেটা আপনার জন্য অবশ্যই বেস্ট কোড হবে না। আপনাকে অবশ্যই সেটাকে দেখতে হবে, রিভিউ করতে হবে। তো একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ফিউচার ইমপ্লিমেন্ট করার আগে অনেকগুলো প্রশ্ন করে, সেটা কি হতে পারে, সেটা বিজনেস রিকোয়ারমেন্টস আছে কিনা, কিরকম সেটা এক্সিস্টিং আর্কিটেকচার কি, তারপর কোন ফাইল এফেক্টেড হবে মানে চেঞ্জের পরে, ঠিক আছে, ডেটাবেস চেঞ্জ লাগবে কিনা, বা এপিআই কন্ট্রাক্ট কি, তারপর সিকিউরিটি কনসার্ন, তারপর পারফরমেন্স ইম্প্যাক্ট কি হবে, ফেইলার সিনারিও, টেস্টিং স্ট্র্যাটেজি, এগুলো সব কিছু সে চিন্তা করে। তো কোডিং হলো ইঞ্জিনিয়ারিং একটা অংশ মাত্র, জাস্ট একটা ছোট অংশ, সেটা আমি প্রথম থেকে অনেকবারই বলে আসছি। তো আমাদের ওয়ার্কফ্লোটা এরকম হবে যে ইউজার রিকোয়েস্ট দেবে,
তারপরে হচ্ছে আমরা সেই রিকোয়েস্টটাকে মানে আমি রিকোয়েস্ট দেবো যে এই ইমপ্লিমেন্ট করবো আমরা আমাদের প্ল্যানিংটা আমরা জানাবো এআইকে। তারপরে আমি এটাকে অপশনাল হিসেবে রাখছি, আপনি নাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে আমরা একটা মেন্টর হিসেবে রাখবো। সেই মেন্টরটা কি করবে, আপনি যখন পার্সোনাল প্রজেক্টে কাজ করবেন এই মেন্টরটা রাখলে হবে কি, যেহেতু পার্সোনাল প্রজেক্টে আমরা অনেক কিছু নতুন কিছু ইমপ্লিমেন্ট করি, তো সেখানে কি হবে, আপনি এই পার্সোনাল মেন্টর রাখলে সে আপনাকে কি করবে, আপনাকে এই যে ব্যাপারগুলা যে এটা কেন ইউজ করা হচ্ছে, এটা কেন আমি এই ডিসিশন নিয়েছি, এই আর্কিটেকচার কেন ফলো করব, এভরিথিং সে আপনাকে ডিসক্রাইব করবে, আপনাকে বোঝাবে। কোড চেঞ্জ করা, কোডের রিভিউ করা, এভরিথিং, কোথায় কোডের প্রবলেম থাকতে পারে, কি চেঞ্জ করবে, তার এভরি প্ল্যানিং আপনাকে সে এক্সপ্লেইন করবে, আপনাকে সহজভাবে বুঝাবে। তারপরে আমি হয়তো রাখবো রিকোয়ারমেন্টস, তারপরে আর্কিটেকচার, তারপর প্ল্যানিং, মানে আর্কিটেকচারাল কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে প্ল্যান, তারপরে প্ল্যানিংয়ের পরে আমরা আবার আর্কিটেকচারে সেটাকে চেক করব, ঠিক আছে। তারপরে সেখান থেকে কোডিং হবে, কোডিংয়ের পরে আমরা ফেইলার বা টেস্ট কেস দেখব, সেখানে আমরা সিকিউরিটি, পারফরমেন্স এবং কিউএ দেখার চেষ্টা করব। তারপর আমরা কোডিং রিভিউ করব, তারপর আমরা সেটাকে একটা লুপ আকারে, ইভেন্ট লুপ আকারের মতো চালাবো, যে সেটাকে রিচেক করব। প্রোডাকশন রিভিউ দেওয়ার পরে আমরা লাস্টে আমরা একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করে নিতে পারি, সেটা আপনার ইচ্ছা যে আপনি কি ক্রিয়েট করবেন কি করবেন না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম এজেন্ট যেটা আমি লার্নিং মেন্টর হিসেবে রাখতে চাই, ঠিক আছে, এটা অপশনাল, টোটালি অপশনাল। এটা আপনি রাখলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই, আমি এটা রাখলাম। সেটা হচ্ছে আমি লার্নিং মেন্টর হিসেবে রাখলাম, ঠিক আছে। তো আমি এটার নাম দিলাম হচ্ছে মেন্টর, ঠিক আছে। সো এটার কাজ কি, যে এটা সে আমাকে কি করবে, সে আমাকে হচ্ছে শেখাবে যে এই প্ল্যানিংটা কেন, এটা কেন কি করা হচ্ছে। কারণ আমি চাই এআই ফিচার শুরু করলেই কোড লেখা শুরু করুক, আমি এটা চাচ্ছি না, ঠিক আছে, আমি এটা চাবো না। তো ধরুন আমার অথেন্টিকেশন ফিচার বানাচ্ছি, তো এআই সরাসরি বলবে না লেটস ক্রিয়েট, আমরা মানে আমরা হচ্ছে মিডলওয়্যার বানাই দিই বা এরকম, ঠিক আছে। প্রথমে মেন্টর বলবে যে আমরা কি প্রবলেম সলভ করতেছি, ঠিক আছে। ধরুন একজন অথেন্টিকেটেড ইউজার যেন প্রোটেক্টেড এপিআই অ্যাক্সেস করতে পারে, তারপর রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, সে ধরুন আপনার বিভিন্ন রকম সিনারিও সে দিতে পারে। তারপরে আপনার মেন্টর সিস্টেম ডিজাইনের চিন্তা করবে যে ক্লায়েন্ট থেকে সে অথেন্টিকেশন মিডলওয়্যার থাকবে, সেখানে কন্ট্রোলার থাকবে, সেখানে সার্ভিস থাকবে, সেখানে রিপোজিটরি থাকবে, সেখানে ডেটাবেস থাকবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন করবে যে কেন অথেন্টিকেশন কন্ট্রোলের ভিতরে না রেখে মিডলওয়্যারে রাখবে, মানে আপনার সিনারিওটা আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে। কেন এই বিজনেস লজিক সার্ভিসে আছে, কেন আপনার ডেটাবেস অপারেশন রিপোজিটরি আছে। তো কারণ আমরা এআইকে শুধু কোডিং মেশিন বানাচ্ছি না, আমরা এআইকে টিচিং সিস্টেম হিসাবে ব্যবহার করতে পারছি। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি যদি শিখতে চান তাহলে তো খুবই ভেরি গুড, আপনি এটাকে এভাবে রাখতে পারেন, ঠিক আছে। এরপরে হয়তো আমি রাখলাম হচ্ছে কি রাখলাম, আমি হচ্ছে রাখতেছি, এরপরে আমি রাখলাম হচ্ছে আমার রিকোয়ারমেন্টস হচ্ছে এজেন্ট, ঠিক আছে। সো আমার এরপরে নেক্সট হতে পারে আমার রিকোয়ারমেন্টস এজেন্ট। কি হবে, সে হচ্ছে আমার যে এর কাজ আপনার কি, যে আপনার রিকোয়ারমেন্টস মানে ক্লিয়ার রিকোয়ারমেন্টস, আপনি হচ্ছে বিভিন্ন রকম রিকোয়ারমেন্টস দিতে পারেন, হয়তো ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, বিভিন্ন রকম রিকোয়ারমেন্টস আপনার দিতে পারেন। ওইভাবে দিয়ে সে কী করবে, সেটাকে ক্লিয়ার রিকোয়ারমেন্টসে কনভার্ট করবে, ঠিক আছে। যেমন ইউজার বললো হচ্ছে আপনার ইউজার অথেন্টিকেশন অ্যাড করো, ঠিক আছে, এরকম আপনি বললেন। তো এটা আসলে কমপ্লিট রিকোয়ারমেন্ট না, কিন্তু রিকোয়ারমেন্ট এজেন্ট প্রশ্ন করবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে আপনাকে, যে লগ ইন কীভাবে হবে, জেডাব্লিউটি নাকি সেশন, এক্সেস টোকেন থাকবে কি না, রিফ্রেশ টোকেন থাকবে কি না, টোকেন কোথায় স্টোর হবে, এক্সপাইরেশন টোকেন হলে কি হবে, ইনভ্যালিড টোকেন হলে কি হবে, লগ আউট কীভাবে হবে, বিভিন্ন রকম সিনারিও আপনাকে জিজ্ঞেস করবে, অথরাইজেশন লাগবে কি না। তারপরে একটা স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট তৈরি করবে, যেমন হচ্ছে আপনার ফিচার, যে জেডাব্লিউটি অথেন্টিকেশন, সেখানে ইনপুটে ইমেল পাসওয়ার্ড থাকে, আউটপুটে কি হতে পারে, এভরিথিং সে আপনাকে একটা আর্কিটেকচারের কাছে মানে একটা মানে কি হচ্ছে, আপনি একটা ক্লিয়ার ইনপুট পাবেন, ঠিক আছে। তো জিনিসটা কি হচ্ছে, আপনি রিকোয়ারমেন্ট এজেন্ট আপনাকে সুন্দর মতো রিকোয়ারমেন্টস ক্রিয়েট করে দেবে। এরপরে আমার যে বললাম কি আর্কিটেকচারাল, যেটা আমি হচ্ছে এরপরে তৈরি করব, সেটা হচ্ছে কি আমার আর্কিটেক্ট এজেন্ট, ঠিক আছে। সো আর্কিটেক্ট এজেন্টের কাজ কি হবে, আর্কিটেক্ট এজেন্টের কাজ হবে যেখানে এআই শুধু কি কোড লিখবো এটা কিন্তু সে ভাববে না, সে ভাববে যে এই সিস্টেমের আর্কিটেকচার কি হওয়া উচিত। ধরুন হচ্ছে আপনার রাউট থেকে মিডলওয়্যার, তারপর সেখান থেকে কন্ট্রোলার, সেখান থেকে সার্ভিস, সেখান থেকে রিপোজিটরি ডাটা, আর্কিটেকচার প্রতিটি লেয়ারের রেসপন্সিবিলিটি আপনার ডিফাইন করবে। সেটা কি রেসপন্সিবিলিটি হবে সেটা সে বাই করবে এবং সেটা ডিফাইন করে দেবে। তারপর অল্টারনেটিভ কম্পেয়ার করবে, যে অপশন এ হতে পারে যে কন্ট্রোলার ভিতরে কি অথেন্টিকেশন লজিক থাকবে কিনা, বা অপশন বি হচ্ছে ডেডিকেটেড মিডলওয়্যার থাকবে কিনা। তারপর সেটা ট্রেড অফ বাই করবে, যে কন্ট্রোলারের অ্যাপ্রোচ কী হবে, ডুপ্লিকেশন, তারপর হার্ডওয়্যার টেস্টিং, হার্ডওয়্যার মেনটেন, তারপর মিডলওয়্যার ইউজেবল, সেন্ট্রালাইজ, ইজিয়ার টেস্টিং, এভরিথিং।
এখানে মানে এটা খুবই ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্ট করা আচ্ছা যায়, সেটা এটার মাধ্যমে আপনি আর্কিটেকচারাল এজেন্টের মাধ্যমে আপনি সুন্দর মতো আপনার রিকোয়ারমেন্টসের এটা খুব সুন্দরভাবে একটা আপনি বিগ পিকচার দেখতে পাবেন। ঠিক আছে, এরপরে হয়তো আপনি দিতে পারেন আর্কিটেকচারালের সেই একটা কমপ্লিট হওয়ার পরে আপনি কি করতে পারেন, সেটা করতে পারেন হচ্ছে আপনি আর্কিটেকচারের এটা কি করতে পারেন, একটা এখানে রিচেক আর্কিটেকচার রাখতে পারেন। ঠিক আছে, সেটার কাজ কি হতে পারে যে এই আর্কিটেকচার প্ল্যান যেটা বানিয়েছে সেটা কারেক্ট কিনা সেটা আপনাকে চেক করবে। ঠিক আছে, সবসময় কারেক্ট হবে সেটাও তো না, এখানে অবশ্যই কোনো ফ্লস থাকতে পারে। হ্যাঁ, তো ভ্যালিডেটর এজেন্ট শুধুমাত্র কাজ করবে কি এই প্ল্যানের মধ্যে কি ভুল হতে পারে। ঠিক আছে, তো সে মনে করেন যে আপনার মানে কি হতে পারে, যে কনকারেন্ট রিকোয়েস্ট আসলে কি হতে পারে, হোয়াট হ্যাপেন ইফ ডেটাবেস ফেলের কি হতে পারে, যদি রেডিস আনঅ্যাভেলেবল হয় কি হতে পারে। ঠিক আছে, যদি ডুপ্লিকেট অপারেশন হয় কি হতে পারে, এন্ড পয়েন্ট আইডিএম পোর্টেন্ট হলে কি হতে পারে, সেটাও সে দেখতে পারে। তো বিভিন্ন রকম সিনারিও সে ভাববে, চিন্তা করবে এবং আপনার আর্কিটেকচারে রিচেক করবে যেটা আসলে কি হ্যান্ডেল করা হচ্ছে কিনা, সেটা নিয়ে চিন্তা করা হয়েছে কিনা। অর্থাৎ আর্কিটেকচার বলবে এটা আমার ডিজাইন, ভ্যালিডেটর বলবে কি যে ঠিক আছে আমার এবার আমি তোমার ডিজাইন ভাঙার চেষ্টা করব এবং সেখান থেকে আমি ফ্লস বাই করব এবং তারপরে আমি আবারকে সুন্দর মতো আমি এটাকে আবার রিবিল্ড করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সটে আমি যেটা রাখতে চাই সেটা রাখতে পারি আমি এখানে রাখতে পারি প্ল্যানার এজেন্টের কাজ কি, আমার সে প্ল্যান তৈরি করে দেবে। যে আপনি মনে করেন যে আপনি অথেন্টিকেশন বানাচ্ছেন, আপনি সেটাকে স্টেপ বাই স্টেপ কনভার্ট করে দেবে। ঠিক আছে, প্ল্যানিং মানে কি, আমরা একটা প্ল্যান তৈরি করতেছি যে আমাদের কাজের প্ল্যান ধারা স্টেপগুলা। তো ফার্স্ট স্টেপ হতে পারে সে আপনাকে বলেছে যে আপনি অথেন্টিকেশন সিস্টেম বানাবেন, সে ফার্স্টে বললো যে JWT সার্ভিস বানাই দেবে, তারপরে কাজ হবে অথেন্টিকেশন মিডলওয়্যার বানাবে, তারপরে কাজ হবে প্রোটেক্টেড রিকোয়ার রাউটসগুলা কি হতে পারে সেটা বানাই দেবে, আপডেটেড ইউজার রিপোজিটরি। সো স্টেপ বাই স্টেপ সে আপনাকে প্ল্যানিং কোনটার পর কোনটা ইমপ্লিমেন্ট করতে হবে সে একটা প্ল্যান বানাই দেবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানার বলবে কোন ফাইল কেন চেঞ্জ হবে। ঠিক আছে, যে auth.service.ts এই ফাইলটা হয়তো বিজনেস লজিকে চেঞ্জ হবে, এটা হতে পারে রিকোয়েস্ট অথেন্টিকেশন, সেটা হতে পারে টোকেন অপারেশন, সেটা হতে পারে ডেটাবেস অ্যাক্সেস। সো এরকমভাবে আমাদের এটা হবে। তো এটা মেইনলি কাজ কি যে আমরা ডেভেলপার ইমপ্লিমেন্টেশনের আগে আপনার পুরা একটা ম্যাপ সে দেখতে পাবে এই প্ল্যানার এজেন্টের মাধ্যমে। ঠিক আছে, এবার আমরা ইমপ্লিমেন্টেশন এজেন্ট, সেটার কাজ কি, আমরা যেটা সচরাচর করে থাকি এবং আমাদের যেটা ডিফল্ট আকারে আমাদের বিহেভিয়ারটা কোডিং এজেন্টে থাকে। ঠিক আছে, সেটা ইমপ্লিমেন্ট এজেন্টের কাজ কি, এখানে আপনার ব্যাকএন্ড এজেন্ট বা ফ্রন্ট এন্ড এজেন্ট কাজ করবে। ঠিক আছে, হয়তো আপনার ব্যাকএন্ড এজেন্টে আলাদাভাবে সেই রুলস দেওয়া আছে, ফ্রন্ট এন্ড এজেন্টে আলাদাভাবে রুলস দেওয়া আছে, কিন্তু একটা ইম্পর্টেন্ট রুল থাকবে, সেটা ইমপ্লিমেন্ট এজেন্ট অ্যাপ্রুভ প্ল্যান এর বাইরে ক্যাজুয়ালি আর্কিটেকচার চেঞ্জ করতে সে পারবে না। এটা আপনার রুলস তো অবশ্যই দেওয়া থাকবে। এগুলো কিভাবে করতে পারেন, এগুলার জন্য আপনার ডকুমেন্টেশন আছে, সেটা আপনি কোন এজেন্টস কোনটার ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি ওপেন কোড ইউজ করলে তাদের ডকুমেন্টেশন ঘাটিয়ে এই এআই ওয়ার্কফ্লোটা কীভাবে তৈরি করতে পারেন তাদের ডকুমেন্টেশন অবশ্যই আছে। তাদের বিভিন্ন যেমন ওপেন কোড .json নামে মনে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, সেখানে আপনার সাব এজেন্টসগুলো আপনাকে ডিফাইন করে দিতে হয় যে এই সাব এজেন্টস এই আপনি এমডি ফাইল ক্রিয়েট করতে হয়, সেই এমডি ফাইলের ভিতরে ওয়ার্কফ্লোর ভিতরে কী রুলস রাখবেন, কী ডিজাইন প্যাটার্ন ফলো করবে, এভরিথিং আপনি লিখে দেবেন। সেটা আপনি এআই এর মাধ্যমে করতে পারেন। আপনি জাস্ট তাকে বলে দেবেন যে আপনি এই রুলস ফলো করবেন, আপনার নেক্সট জেএস ইউজ করতেছেন, বিভিন্ন স্ট্যাক্স আপনি বলে দেবেন, আপনার লিমিটেশনস বলে দেবেন, আপনার সব কিছু আপনি সেখানে বলে দেবেন, যে সুন্দর মতো আপনাকে বিভিন্নভাবে এমডি ফাইলসগুলো তৈরি করে দেবে, রুলস সেট তৈরি করে দেবে, বেস্ট কেসগুলো তৈরি করে দেবে, যেন তারা সেই রুলস অনুযায়ী আপনাকে কোড ইমপ্লিমেন্ট করতে পারে। তো আমার ইমপ্লিমেন্ট এজেন্ট কি করতেছে, আমাকে সে ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, তাই না? তো এরপরে আসে আমি দিতে পারি এরপরে আসে আমি রাখতে পারি ফেইলার এজেন্ট। ঠিক আছে, তো এখানে আসা সবচেয়ে ইন্টারেস্টিং অংশ সেটা কি, ইমপ্লিমেন্টেশন শেষে অনেক ওয়ার্কফ্লো এখানে বলে যে আপনার ডান, আমার সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এখানে শেষ না। আমার এখানে একটা নতুন এজেন্ট অ্যাড করব, যেটা কি ফেইলার এজেন্ট। সেটার কাজ কি, এই ইমপ্লিমেন্টেশন কীভাবে ফেল করতে পারে। ধরুন আপনার পেমেন্ট ফিচার যদি আপনি বানাতে চান, তাহলে এর মধ্যে আপনার দুইবার যদি ক্লিক করে সেটা কি হতে পারে, এটা কিন্তু অনেক একটা বিগ ইস্যুস। সেটা হয়তো নর্মালি আপনি ইমপ্লিমেন্ট করলে সেটা নাও ভাবতে পারে, দুইবার ক্লিক করলে হয়তো তার ডবল টাকা কেটে যেতে পারে। এটা কিন্তু অনেক বড় ইস্যু আপনার সিস্টেমের জন্য, এগুলো ভাবতে হবে। নেটওয়ার্ক টাইম আউট হয়ে গেলে কি হলো, দেখা যাচ্ছে একটা পেমেন্ট দিল, আপনার নেটওয়ার্ক টাইম আউট হয়ে গেল। ঠিক আছে, তার টাকা কেটে নিল, কিন্তু আপনার পেমেন্টটা ঠিকই কেটে নিচ্ছে, বাট অর্ডার রিপ্লেস হলো না।
সো পেমেন্ট সাকসেস হইলো, ডিপি আপডেটে যদি ফেল হয়, তারপর ওয়েভ অ্যারাইভ যদি আপনার আপনার তারপর রেডিস যদি ডাউন হয়ে যায়, বিভিন্ন রকম সিনারিও আপনার এগুলো দেবে। সো ফেলার এজেন্টের কাজ কি, এগুলো সে চেক করবে, ঠিক আছে, সেই সিনারিওগুলো আপনাকে বানানোর চেষ্টা করবে। তারপরে থাকতে পারে আপনার প্যারালাল রিভিউ হতে পারে। প্যারালাল রিভিউটা কি হতে পারে? প্যারালাল রিভিউ হচ্ছে আপনার এরকম যে আপনি তাকে এইভাবে হয়তো বলে দিতে পারেন, ঠিক আছে, যে প্যারালাল রিভিউ কি হতে পারে, যে আমার ইমপ্লিমেন্টেশনের ভিতরে আমার এই জায়গায় হয়তো আরেকটা, তারপর আমি এখানে প্যারালাল রিভিউতে কি হতে পারে, সেখানে আমার মনে করেন যে আমার এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট এজেন্টের ভিতরে আমি হয়তো এখানে রাখলাম হচ্ছে আমার হচ্ছে এখানে রাখলাম সেটা রাখলাম হচ্ছে আমার পারফরমেন্স, ঠিক আছে। সেখানে পারফরমেন্স টেস্ট হবে, আপনার এখানে প্যারালালভাবে টেস্ট হবে হয়তো। তারপরে আমার টেস্ট হতে পারে হচ্ছে সেখানে আমার আরেকটা টেস্ট হতে পারে, এখানে আরেকটা টেস্ট হতে পারে, এটা এখানে দিলাম, ঠিক আছে, টেক্সট। সো এখানে মনে করেন যে আপনার সিকিউরিটি টেস্ট হতে পারে, ঠিক আছে। সো তারপরে এখানে হতে পারে আচ্ছা আপনার কিউএ টেস্ট হতে পারে। তারপরে এরপরে আমার হচ্ছে কি হতে পারে, সেখান থেকে এখানে আসলো হচ্ছে, এরপরে আমি কি করতে পারি, এখানে আমি করতে পারি কোড রিভিউ, ঠিক আছে। তো সিকিউরিটি আপনার এজেন্ট কি করতে পারে, আপনার সিকিউরিটি বাগসগুলো খুঁজবে, যেমন অথেন্টিকেশন বাগস আছে কিনা, অথরাইজেশন বাগস আছে কিনা, ইনজেকশন, সেন্সিটিভ ডেটা এক্সপোজ হয়ে যাচ্ছে কিনা, তারপর উইক ভ্যালিডেশন হচ্ছে কিনা, সিক্রেটস আপনি ইএনভি ফাইলের, এগুলো সব কিছু দেখবে। রেট লিমিট করা আছে কিনা, সিকিউরিটি ইস্যুসগুলো, সিকিউরিটি পারফরমেন্স এজেন্টে আপনার দেখবে যে N+1 কোয়েরিজ রান হচ্ছে কিনা, মিসিং ইন্ডেক্সেস আছে কিনা, আননেসেসারি এপিআই কল হচ্ছে কিনা, স্লো কোয়েরিজ হচ্ছে কিনা, মেমোরি ইস্যুস আছে কিনা, আননেসেসারি লুপস হচ্ছে কিনা, এগুলো দেখবে। কিউ এজেন্ট দেখবে কি, যে আপনার এজ কেস দেখবে, ইনভ্যালিড ইনপুট আছে কিনা, বাউন্ডারি, রিগ্রেশন, কনকারেন্সি, এগুলো দেখবে। কোড রিভিউয়ার দেখবে কি আপনার কোডকে রিডেবিলিটি নাকি মেনটেন করা যাবে কিনা, আর্কিটেকচার আর ডুপ্লিকেশন, কমপ্লেক্সিটি, নেমিং, ট্রেড অফস, এভরিথিং। আপনার যে বেস্ট যে কোড আপনার লেখার জন্য যেটা লিখতে হয় সেটা সে ফলো করতেছে কিনা। তো এগুলো আপনি প্যারালালভাবে এগুলো করা যায়। এগুলা আপনার প্রত্যেকটা এজেন্টের কনসার্ন কিন্তু আপনার আলাদা হবে, ঠিক আছে। তো এরপরে আপনি রাখতে পারেন হচ্ছে আপনি হচ্ছে, আর এই যে এই পার্টে আসে আপনাকে হয়তো আপনি রিভিউ করবেন, দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনি চেষ্টা করবেন। সো আপনি যদি বেটার হয় আপনি একটা এমডি ফাইল ক্রিয়েট করে নিতে পারেন, এগুলোর রিপোর্টের রিভিউগুলা, যে আপনি যেগুলো ইমপ্লিমেন্ট করতেছেন একটা এমডি ফাইলে সুন্দর মতো সে ফরম্যাটে বলে দেবে এই হয়েছে, এই প্রবলেম আছে, এবং তারপরে আপনি আবার রিচেক করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন, ফিক্স করতে পারেন বাগসগুলা যেখানে আবার প্রবলেম হবে। আবার এই সমস্ত এই যে যতগুলো ফেজ দেখালাম এই ফেজের মতো দিয়ে আবার আসবে, আবার ইমপ্লিমেন্ট হবে, আবার পারফরমেন্স, আবার কিউএ চেক হবে, কোড রিভিউ হবে, এভরিথিং। আবার যখন প্রবলেম পাবে আবার ঘুরে আসবেন, ঠিক আছে। নেক্সট আসতে পারে আপনার কি হতে পারে, আপনি হচ্ছে এরপরে আপনার আসতে পারে হচ্ছে এরপরে কি হতে পারে, আপনি হচ্ছে প্রোডাকশন রিভিউ এজেন্ট আপনার। তো প্রোডাকশন রিভিউ এজেন্টের কাজ কি, যে সব টেস্ট পাস করলে একটা প্রশ্ন আসে যে প্রোডাকশনে গেলে আপনার কিন্তু এটা কি ভালোভাবে চলবে, আপনি যে টেস্ট পাস করে আসলেন, কোড রিভিউ করলেন, এভরিথিং। তো প্রোডাকশনে দেখবে হচ্ছে লগিং, মনিটরিং, এরর হ্যান্ডলিং, তারপরে ডেটাবেস মাইগ্রেশন, তারপরে রোল ব্যাক, এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, স্কেলিং, ক্যাশিং, অবজারভেবিলিটি, ডিপ্লয়মেন্ট, ফেলার রিকভারি, এগুলো আপনার প্রোডাকশনের রিভিউতে দেখবে। তো ধরুন লোকালে আপনার যদি কোয়েরি 5 মিলি সেকেন্ডে চলে, প্রোডাকশনের ডেটাবেস কিন্তু 10 মিলিয়ন আপনার হতেই পারে স্বাভাবিকভাবে, ফার্স্টে হতে হবে না, আস্তে আস্তে বাড়বে। তো কোয়েরি কিন্তু আপনার লোকালে যেটা চলতে পারে সেটা কিন্তু আপনার প্রোডাকশনে লেট হতে পারে। সো এইগুলো আপনাকে চিন্তা করতে হবে। প্রোডাকশন রিভিউ অবশ্যই ইম্পর্টেন্ট। যখন আপনি একটা প্রোডাকশনের লেভেলে আপনি একটা ভার্সন রিলিজ দেবেন, তখন অবশ্যই এই ফেজটা আপনাকে দেখতে হবে। সো আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে কি, প্রোডাকশন রিভিউর সময় প্রোডাকশনে আমি ইভ্যালুয়েট করতে বলি, আপনি ইভ্যালুয়েশন করতে বলি, তাকে চেক করতে বলি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি প্রবলেম হয় তাহলে আমি তাকে একটা এমডি ফাইল ক্রিয়েট করতে বলি, যেখানে যে এই সমস্ত সিকিউরিটি, ভলনারেবিলিটি বা যেগুলো উইকনেস পয়েন্টসগুলো আছে সেগুলোকে সে ফাইন্ড আউট করে সে লিখে দেয় যে এই জায়গায় এই প্রবলেমটা আছে, আমি ফাইন্ড আউট করেছি। তারপর আমি সেটাকে রিভিউ করার পরে আমি আস্তে আস্তে সেটাকে আবার নতুনভাবে চেষ্টা করি আমার ইমপ্লিমেন্ট করার, নতুনভাবে আর্কিটেক্ট করার, এবং সেটাকে আবার করা। তো এরপরে আপনি রাখতে পারেন রিফ্লেকশন এজেন্ট।
এটা হচ্ছে আপনি প্রশ্ন মানে আপনার হচ্ছে অপশনাল হিসাবে নিতে পারেন, কারণ কি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিফ্লেকশন। যে এআই আপনাকে একটা কোয়েশ্চেন করবে যে হয়তো আপনার বলে যে আর্কিটেকচার না দেখে এক্সপ্লেন করতে পারবেন, মানে আপনাকে সে পরীক্ষা করবে। আমি কি জন্য বলতেছি যে আমি যে মেন্টর রেখেছি বা রিফ্লেকশন এজেন্ট, এটা হচ্ছে আপনি বাসায় যখন প্র্যাকটিস প্রজেক্ট করবেন তখন হয়তো আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন আপনার স্কিল আপ করার জন্য। তো হয়তো আপনাকে তখন কি করবে, সে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, ঠিক আছে, যে মানে ওয়াই ইজ দিস লজিক ইন দিস সার্ভিস, আপনাকে একটা সার্ভিস বের করে দিয়ে বললো যে আপনার এই লজিকটা কেন, ট্রেড অফ কি, বা আপনার অথেন্টিকেশন মিডিউলার কেন এখানে রাখা হয়েছে, আপনি সেগুলোর উত্তর দেবেন। অর্থাৎ আপনাকে একটা পরীক্ষা নেবে, একটা কাইন্ড অফ ইন্টারভিউর মতো, ঠিক আছে। সো এটা একটা লার্নিংয়ের জন্য একটা আপনার খুব ভালো হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার আপনি লাস্টে একটা এজেন্টস রাখতে পারেন, সেটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের একটা জার্নাল টাইপের, ডকুমেন্টেশন টাইপের একটা এজেন্টস রাখতে পারেন, যেখানে আপনার ফিচার কী কী প্রবলেম সলভ করতেছে, আর্কিটেকচার কী ফলো করা আছে, ডিজাইন ডিসিশন, ট্রেড অফস, তারপরে বিভিন্ন রকম সে পার্ট বাই সব কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো আপনি সেগুলোকে সুন্দর মতো করে আপনি নলেজ বেস হিসাবে সেটাকে ইউজ করতে পারেন, সেটাও অপশনাল। তো আপনি এটা অনেক মাস পরে হয়তো দেখলেন, চেক করলেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কী কী করেছিলেন, কী কী শিখেছিলেন, বা কী কী শিখতে পারেন, এগুলো নিয়ে আপনি স্টাডি করতে পারবেন, ঠিক আছে। তো এগুলা সেট আপ করা যায়, এবং আপনি ডকুমেন্টেশন ঘাটালেই আপনি এআই এর মাধ্যমে অবশ্যই সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে একটা বড় প্রশ্ন আসে যে আপনি হয়তো ভাবছেন যে ভাই এতগুলো এজেন্ট তো ভালোই, কিন্তু এখানে তো একটা হিডেন একটা প্রবলেম আছে, সেটা কি টোকেন কস্ট। ধরুন আপনার রিপোজিটরিতে 500 ফাইল আছে, হ্যাঁ, প্রতিটি এজেন্ট যদি পুরা রিপোজিটরি পড়ে, যে মেন্টর হয়তো পড়লো 500 ফাইল, আর্কিটেক্ট পড়লো 500 ফাইল, বিভিন্ন এজেন্টস যদি সাব এজেন্টসগুলো 500 ফাইল করে পড়তে থাকে, তো আপনার আননেসেসারি ফাইল কন্টেক্ট কিন্তু মানে বারবার পাঠাচ্ছি আমরা, আননেসেসারি কন্টেক্সটগুলো প্রতিবারই পাঠাচ্ছি। তো এটা শুধু এক্সপেন্সিভ না, এটা মডেলের জন্য আপনার ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ কন্টেক্সট যত বড় হবে সিগন্যাল টু নয়েজ রেশিও তত কমবে, ঠিক আছে আপনার। তো এটা একটা প্রবলেম। তো টোকেন অপটিমাইজেশন অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। তো টোকেন অপটিমাইজেশনের জন্য আমরা কি করতে পারি, যে আমরা এজেন্টকে পুরো রিপোজিটরি দেবো না, আমরা কি করব, আমাদের অথেন্টিকেশন ফিচারের জন্য আমার কি দরকার, অথেন্টিকেশন ফিচারের জন্য হয়তো আমার অথেন্টিকেশন ডক্স, আপনি যে ডক্স ক্রিয়েট করে রাখেন, রিলিভেন্ট অথ ফাইলস যেটা আছে সেটা দেবেন, তাকে ডেটাবেস স্কিমা দেবেন, তাকে এপিআই ডক্সগুলো দেবেন, সিকিউরিটি এজেন্টের জন্য তাকে দেবেন মিডলওয়্যার, অথ মিডলওয়্যার দেবেন, ইউজারের মডেল দেবেন, রাউট দেবেন, কনফিগ দেবেন, পারফরমেন্সের জন্য আপনি তাকে রিলেভেন্ট কোয়েরিজ দেবেন, রিপোজিটরি দেবেন, স্কিমা দেবেন, ইন্ডেক্সেস দেবেন। সো আপনি পুরোটা দেবেন না, আপনার কনটেক্সট অনুযায়ী যে ফাইল, যে ডকুমেন্টসগুলো আছে অ্যাভেলেবেল আছে সেগুলো পাঠাবেন। তাহলে সে কি বলবে, যে আপনার মিনিমাম কনটেক্সটের মধ্যে আপনার সুন্দর একটা ডিসিশন সে আপনাকে মেক করে দিতে পারবে, ঠিক আছে। তো আরও অনেকভাবে আপনার টোকেন অপটিমাইজেশন করা যায়, এবং এটাই সবচেয়ে এখনকার দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আপনি এজেন্টসকে কত কম টোকেনে কত ভালোভাবে আউটপুট জেনারেট করে নিতে পারেন তাকে, ঠিক আছে। তো আরও এরকম অনেক ধরনের হচ্ছে আপনার টোকেন অপটিমাইজেশনের ওয়ে আছে, যেটা আপনি চাইলে স্টাডি করতে পারবেন। স্টাডি করার অনেক অপশনস আছে, অনেক জায়গা আছে, ঠিক আছে। তো আপনি স্টাডি করতে পারবেন। আজকে আমার বিষয়টা এর মধ্যে না, আমরা হচ্ছে আজকে দেখতেছিলাম যে এআই ওয়ার্কফ্লো কীভাবে সেট আপ করবো, ঠিক আছে। তো আপনার আরও আছে যেগুলো আপনি করতে পারেন, কনটেক্সট ম্যানেজার আছে, তারপরে ক্যাশ টেবল নলেজ, যেগুলো নিয়ে আপনি স্টাডি করতে পারেন। তো এগুলো নিয়ে কীভাবে আপনি আপনার এই এআই ওয়ার্কফ্লোটা জাস্ট ফার্স্টে সেট আপ করলেন একটা স্ক্র্যাচ থেকে, তারপরে এটাকে কত ভালোভাবে অপটিমাইজ করা যায় এটার দায়িত্ব আপনার। আপনি এটাকে কীভাবে আপনি বেস্ট ওয়েতে আপনার কম টোকেনে আপনি ভালোভাবে করতে পারবেন না, সেটার জন্য আপনাকে কী কী পড়তে হবে, কী কী ইমপ্লিমেন্ট করতে হবে, কী কী রাখতে হবে, কীভাবে এজেন্টসকে ইউজ করতে হবে, সেই এজেন্টসের আপনার যে কনটেক্সট আছে সেটা আরেক এজেন্টসে যখন ইউজ করবে সেটা কীভাবে তাকে পাস করবেন, এভরিথিং আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তাহলে হবে কি আপনি অপটিমাইজেশনটা আপনি ভালোভাবে মানে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে। একটা কথা বলি যে এআই ক্যান প্রপোজ, এআই ক্যান ইমপ্লিমেন্ট, এআই ক্যান রিভিউ, বাট দ্য ইঞ্জিনিয়ার মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রুভ। এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ কি, আপনি যখন প্রোডাকশন লেভেলের একটা কোড লিখবেন, জেনারেট করবেন এআইকে দিয়ে, যখন আপনি কোডটা জেনারেট করতেছেন তখন সেইটার দায়িত্ব কিন্তু আপনার, এআই এজেন্টের না, এআই এর না। যখন আপনি সেটাকে কমিট করতেছেন, গিটে পুশ করতেছেন, আপনাদের টিমের মেইন রিপোজিটরিতে আপনার কোডটা যখন চলে যাচ্ছে, এটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে। সো
এআই এজেন্টস কোড লিখতেছে মানে এই না যে সে প্রবলেম ফেস করলে তাকে দায়ী করতে পারবেন। দায়ী কিন্তু আপনি। আপনি যদি কোনো মানে ব্যাড কোড, ব্যাড স্ট্রাকচার কোড লিখে ফেলেন বা যেটাতে অনেক বাগস আছে, অনেক প্রবলেমস আছে, সেটা যদি আপনি না রিভিউ করে, না বুঝে যদি আপনি কমিট করে ফেলেন, পুশ করে ফেলেন, সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে, এআই এজেন্টস নেবে না। ঠিক আছে? তো শেষ পর্যন্ত একটাই কথা যে আপনি যখন এআই কোড লিখবেন এজেন্টস ব্যবহার করে, তাকে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, প্রোডাক্টিভিটি অনেকটা আপনাকে বাড়িয়ে দিয়েছে, খুবই ভালো। কিন্তু কোড রিভিউ করাটা অবশ্যই উচিত। আর্কিটেকচারাল প্ল্যান অবশ্যই আপনি করবেন, সে আর্কিটেকচারাল ডিজাইন করে দেবে, বাট রিভিউ করে সেটার বাগস বের করার দায়িত্ব আপনার। সমস্ত কিছু ঠিক আছে নাকি সেটা বোঝার দায়িত্ব আপনার। এবং এমন কোনো কোড যেটা লিখছে যেটা আপনি হয়তো বুঝতেছেন না, অথচ জানেন না যে এটা কোডটা কী কাজ করতে, নতুন হতেই পারে আপনার কাছে, আপনার জুনিয়র হিসাবে নতুন হতে পারে আপনার কাছে। তো আপনার দায়িত্ব হচ্ছে কি, আপনি যদি কোডটা না বুঝে থাকেন যেটা কীভাবে কাজ করতেছে বা এটা ইফিসিয়েন্ট কিনা, আপনার দায়িত্ব হবে কোড আগে একসেপ্ট না করা। যদি কোড বুঝে থাকেন তাহলে একসেপ্ট করতে পারেন, কারণ আপনার কনফিডেন্ট আছে যে এই কোডটা ভালো কিছু একটা আউটপুট দেবে। বাট আপনি জানেন না কোডটা কী আউটপুট দেবে, বাট কাজ করতেছে, ফিচার কাজ করতেছে। সো আপনার উচিত হবে না যে আপনি সেটাকে চোখ বন্ধ করে একসেপ্ট করে নেবেন। আপনার কাজ হবে আগে কোডটাকে বোঝা। হয়তো আপনি এআইকে দিয়ে এই কোডটা বুঝে নেবেন যেটার কাজ কী, এটা ফ্লস কী থাকতে পারে, এভরিথিং। ঠিক আছে? তারপরে আপনি একসেপ্ট করবেন, আগে শিখে নেবেন, তারপর একসেপ্ট করবেন। আপনি যদি কোনো নতুন কনসেপ্ট সে অ্যাপ্লাই করে থাকে, ইমপ্লিমেন্ট করে থাকে, সেটা আগে শিখে নেবেন, তারপরে একসেপ্ট করবেন। ওই জন্য আমি এখানে বলেছি যে মেন্টর হিসেবে রাখতে পারেন, রিফ্লেকশন এজেন্ট রাখতে পারেন, যেটার মাধ্যমে আপনি এগুলোকে শিখে নিতে পারবেন। ঠিক আছে? সো অবশ্যই মনে রাখবেন যে কোড রিভিউ করার দায়িত্ব অবশ্যই ইঞ্জিনিয়ারদের, আর্কিটেকচারাল দায়িত্ব ইঞ্জিনিয়ারদের, এভরিথিং। জাস্ট এআই কিন্তু আপনার এই সমস্ত কোনো কিছুতে প্রবলেম হলে সে কিন্তু দায়ী থাকবে না। সো অবশ্যই এগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। সো মনে রাখবেন যে এআই কোড লিখে দেবে, এআই আমার সাথে একটা ইঞ্জিনিয়ারিং টিমের মতো সে চিন্তা করবে, কিন্তু একজন এজেন্ট রিকোয়ারমেন্টস বুঝবে, একজন আর্কিটেক্ট ডিজাইন করবে, আরেকজন সে আর্কিটেক্ট চ্যালেঞ্জ করবে, এরকমভাবে। আর শেষে এআই নিজেকে আবার রিভিউ করবে, কিন্তু পুরো সিস্টেমের সেন্টারে থাকবে আপনি। ঠিক আছে? এই যে পুরো সিস্টেমটা ওয়ার্কফ্লোয়ের সেন্টার পয়েন্টে একটা ইঞ্জিনিয়ার বসে থাকবে যে আপনার সব কিছুকে কন্ট্রোল করবে। আলটিমেট গোল হলো কি, যে একজন জুনিয়র ডেভেলপার, জুনিয়র ইঞ্জিনিয়ারকে এমনভাবে শেখানো যাতে একসময় ইয়া ছাড়া সে সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ারিং ডিসিশন সে নিতে পারে। এটা আপনি যখন বাসায় কাজ করবেন এআই ওয়ার্কফ্লো নিয়ে, তখন এটা আপনার মূল উদ্দেশ্য থাকবে। ঠিক আছে? আর যদি আপনি প্রোডাকশন লেভেলে কাজ করেন, তাহলে আপনি কি এটা আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, আপনার সিনিয়রদের সাথে ডিসকাস করতে পারেন যে আপনার যে ওয়ার্কফ্লোটা আছে সেটাকে কীভাবে অপটিমাইজ করা যায়, আপনি তাদের এজেন্টসের ওয়ার্কফ্লোটা দেখতে পারেন, সেইভাবে আপনি আপনার সাথে কম্পেয়ার করতে পারেন, কী কী ফ্লস আছে চিন্তা করতে পারেন। আমি যেটা দিচ্ছি সেটাই হবে এরকম না, এটা অবশ্যই কাস্টমাইজেবল। ঠিক আছে? চেঞ্জ করা যায়। আমরা এখন আমি যে ওয়ার্কফ্লোটা ইউজ করি, আমি আজকে একটু দেখানোর চেষ্টা করি। খুবই মিনিমাল, আমি বাসার প্রজেক্টের জন্য এটা কাজ করে থাকি এবং এখানে এভাবে ইউজ করি। আমার যে প্রজেক্টে কাজ করতেছিলাম, তো ওই প্রজেক্টে, আমার পার্সোনাল প্রজেক্টে আমি কাজ করতেছিলাম। সো এটাতে আমি এভাবেই ইউজ করে থাকি। আরও এটা বেটারভাবে করা যায়, আমি জাস্ট স্টার্টিংয়ের জন্য হয়তো আমি করেছি, এটাকে আস্তে আস্তে অপটিমাইজ করব পরবর্তীতে। তো যতটুকু আছে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? তো এই তো আমার প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটাতে আমি ভিএস কোড ওপেন করেছি। তো এইখানে দেখেন ডট এজেন্ট নামে একটা ফাইল আছে। ঠিক আছে? ডট এজেন্ট নামে একটা ফাইল আছে, এখানে বিভিন্ন রকম আমার এজেন্টের রুলসগুলো দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকম রুলস দেওয়া আছে, এজেন্টসের ভিতরে আর্কিটেকচারাল প্ল্যান দেওয়া আছে। ঠিক আছে? এখানে আমার এটার আর্কিটেকচারাল প্ল্যান এভাবে লেখা আছে, এমডি ফাইলে লেখা আছে। তারপরে ফিচার ট্র্যাকার, ওয়ার্কফ্লো, ইঞ্জিনিয়ারিং, এটা আমার মতো কাস্টমাইজ করে নিয়েছে, আপনি আপনার মতো করে নিতে পারেন প্ল্যান্সের ভিতরে। তারপরে বিভিন্ন প্ল্যান্সগুলো দেওয়া আছে, যে আমার প্ল্যান্সগুলো কীভাবে আমি ইমপ্লিমেন্ট করব সেটা দেওয়া আছে। ঠিক আছে? আর এইখানে আমি হচ্ছে বিভিন্ন রকম আমার হচ্ছে প্রোডাকশন রিভিউয়ের এমডি ফাইলগুলো ক্রিয়েট করে থাকি, যেখানে ফ্লসগুলো আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, যেখানে কী কী ফ্লস আছে। ঠিক আছে? সো এগুলোকে আস্তে আস্তে আমি ফিক্স করার চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে এজেন্টসগুলো আমি সেট আপ করে রাখছি, এবার এজেন্টসের মেইন যেটাকে দেখে সে ফলো করে এবং সেটার মাধ্যমে এটা কাজ করে, সেটা হচ্ছে, যেহেতু ওপেন কোড ইউজ করি আমি, ঠিক আছে,
যেহেতু ওপেন কোড ইউজ করি আমার ওপেন কোডের ভিতরে এরকম আমার এই যে ওপেন কোড ডট জেসন আমি বললাম যে আপনি ওপেন কোডের ডকুমেন্টেশনে গেলে এগুলা সাব এজেন্টস কীভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি হচ্ছে এটার হচ্ছে একটা ডকুমেন্টেশন পেয়ে যাবেন। আপনি যদি ক্লাউড ইউজ করেন সেটারও পাবেন, সব কিছুরই অ্যাভেলেবেল আছে আমি আশা করি। সো এখানে দেখেন আমার ইনস্ট্রাকশনের মধ্যে কিভাবে সে ফলো করবে ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি যখন কোনো প্রম্পট লিখবেন এইটার মাধ্যমে আগে যাবে যে এখানে কি আছে ইনস্ট্রাকশন। সো এইভাবে সেই এজেন্টসে ফলো করবে, এইগুলো ফলো করবে, এইভাবে কাজ করবে, ঠিক আছে। স্কিমাতে এরকম কনফিগারেশন মানে যেভাবে ডকুমেন্টেশনে বলা আছে এভাবে। তো এজেন্টসের ভিতরে আমার এইগুলো দেওয়া আছে যে মেন্টর এজেন্ট, সেটা কাজ কি, সে আপনার বিজনেস প্রবলেম, রিয়াল সিনারিও, সে কী করতে পারবে, পারমিশন আপনি দিতে পারবেন যে তার মেন্টরের কাজ কি আপনাকে শিখানো, সে তো আপনাকে এডিট করবে না ফাইল, ঠিক আছে। সো কী পারমিশন আপনি দিতে পারেন। ইভেন আপনি এটাও করতে পারেন আপনি মডেলে কোন মডেল ইউজ করবেন, আপনি এক একটা সাব এজেন্টের জন্য আলাদা আলাদা মডেল আপনি ডিফাইন করতে পারেন। যে আপনি হয়তো আপনি জিপিটি ওপেন এআই এর মডেল ইউজ করলেন আপনি হচ্ছে মেন্টরের জন্য, আর ইমপ্লিমেন্টের জন্য আপনি ক্লডের কোনো মডেল ইউজ করলেন, ঠিক আছে। সো এরকমভাবে আপনি স্পেসিফিক এজেন্টের জন্য আপনি স্পেসিফিক মডেল ডিফাইন করে দিতে পারেন। আর এরকমও পারবেন যে আপনার ডিফল্ট যে একটাই মডেল ইউজ করেন সেটাই সবাই ইউজ করবে, সেটাও পারবেন, সমস্যা নাই। এপিআইতে এরকম সাব এজেন্টস, তো এগুলো সাব এজেন্ট, দেখেন মোড হচ্ছে কি সাব এজেন্ট, এগুলো সাব এজেন্ট, এটা প্রাইমারি, মেন্টর হচ্ছে প্রাইমারি এজেন্ট। তো ব্যাকএন্ড, তারপর ডেটাবেস, এভরিথিং এগুলো আমার মতো করে আমি হচ্ছে ক্রিয়েট করে রেখেছি যে এইভাবে জিনিসটা কাজ করবে। যখন কোনো কিছু আমি ইমপ্লিমেন্ট করতে বলি তো তারা সার্চ করে যে এটার কোনো এজেন্টস আছে কিনা, এজেন্টস থাকলে সেইটার অনুযায়ী সে যায় এবং ভিতরে যে রুলসগুলো থাকে, আর্কিটেকচারাল প্ল্যান থাকে, সেটাকে ফলো করে কোডের যদি কোনো স্ট্রাকচারাল থাকে, ডিজাইন প্যাটার্ন কি ফলো করতে হবে, এভরিথিং সে থাকে, সেভাবে ফলো করে সে কী করে আপনার কোডটাকে ইমপ্লিমেন্ট করে, ফাইন্ড আউট করে, চেক করে, কিউএ টেস্ট হয়, এভরিথিং হয়, সুন্দর মতো আপনাকে কাজ করে দেয়। সো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আপনার হচ্ছে এটা আপনার সাব এজেন্টসগুলো আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনার আন্ডারে কাজ করতেছে, আপনি হচ্ছে ম্যানেজার, ঠিক আছে, আপনি ম্যানেজার, আপনি হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সো সব কিছু মূলে কি আপনি রিভিউ করবেন, রিভিউ করে আপনি সেটাকে কাজগুলো আপনি সুন্দর মতো করবেন। বা দিন শেষে আপনি লাস্ট পর্যন্ত এটাই বলবো, যারা জুনিয়র লেভেলে আছে এবং শিখতেছেন, ঠিক আছে, এবং শিখতেছেন এই ভিডিওটা দেখতেছেন, এই পর্যন্ত এসেছেন, তাদেরকে আমি বলবো যদি আপনি জুনিয়র হচ্ছেন এবং প্রথম থেকে শিখতেছেন ফ্রম স্ক্র্যাচ, তাহলে আমি বলবো ফান্ডামেন্টালস নলেজগুলো আগে গেইন করেন, নিজে কোড লেখেন, কোড অনেক ঘন্টা লেখেন, চেষ্টা করেন কোড লিখতে, এআইকে সাইডে রাখেন, কোড লেখেন, সব কিছু নিজেকে ইমপ্লিমেন্ট করে আগে নিজে টেস্ট করেন। দেন একটা পর্যায়ে যখন আপনি মনে হবে যে আপনি কমফোর্টেবল, আপনি যে কোনো কোড রূপান্তরিত করতে পারেন, কোনো কিছু কনসেপ্ট দিলে যে আপনি পারেন, বুঝেন, পারেন ইমপ্লিমেন্ট করতে, তাহলে আপনি তারপরে এজেন্টসগুলোকে ইউজ করতে এআই দিয়ে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, ঠিক আছে। আপনি কোড বোঝেন, ঠিক আছে, কোড লেখাটা সবসময় ইম্পর্টেন্ট না, বাট কোড বোঝেন এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ 2026 সালে এসে এখন আপনার কোড রিভিউটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোড রিভিউ করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আপনাদের এই ওয়ার্কফ্লোতে আপনি যখন প্রজেক্টে কাজ করবেন। আগে আমাদের কি করতাম, আমরা নিজে কোড লিখতাম, বাকিদের হচ্ছে কোড রিভিউ করাটা খুবই মানে পেইনফুল ছিল, যে আমরা অন্যদের কোড বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। বাট এখনকার দিনে এটা স্কিপ করার কোনো ওয়ে না, এখন আপনাকে কোড বুঝতে হবে, এআই কী করলে কোড লিখতেছে, কীরকম কোড লিখতেছে, এভরিথিং আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো সেটার জন্য অবশ্যই ফান্ডামেন্টাল নলেজ জানা উচিত, জানা থাকতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আমি আশা করি আপনাদেরকে এআই ওয়ার্কফ্লো এজেন্টস নিয়ে আমি আলোচনা করতে আমি পেরেছি এবং আপনারা আশা করি বুঝেছেন। না বুঝলে আরও অনেক ভিডিওস আছে, আপনি দেখতে পারেন, সমস্যা না, কীভাবে এই ওয়ার্কফ্লোগুলা সেট আপ করা যায়, ঠিক আছে। আমি সেট আপ করা তো অবশ্যই দেখালাম না, বাট আমি দেখালাম যে কীভাবে জিনিসটা আছে আমার এই ফোল্ডার স্ট্রাকচারের ভিতরে, এবং এটা যখন আমি প্রম্পট দিই সুন্দর মতো অটোমেটিকলি সে একটা সাব এজেন্টস, ওটার জন্য কীরকম সাব এজেন্টস কোনটা দরকার সে সুন্দর মতো ইন্টেলিজেন্সলি আপনার ফাইন্ড আউট করে এবং সেটাকে ইউজ করে, ঠিক আছে। সো এই তো ছিল আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সামনের ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।